গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু ত্রিপুরা ইন্টারেক্টিভ ভার্চুয়াল ক্লাসরুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে আবার তোমাদের জন্য একটা নতুন রিভিশন ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা পড়ব ঘাত নিয়ে খেলা, ঠিক আছে? ঘাতের খেলা যেটাকে বলে থাকি, ঠিক আছে? পাওয়ার প্লে। চলো শুরু করি। দেখো, এগুলি যদি আমরা পড়েছিলাম, আজকে আমরা রিভিশন করব। দেখো এখন স্ক্রিনে কি দেখতে পাচ্ছি আমরা এখন? এখানে আমরা দেখতে পাচ্ছি এ ইন্টু এ ইন্টু এ ইন্টু বি এবং বি একে সূচকীয় আকারে প্রকাশ করার জন্য বলেছে, ঠিক আছে? তো সূচকীয় আকারটা কিরকম আমরা পড়েছিলাম? আমরা সূচকীয় আকার মানে কি, ঘাত আকারে প্রকাশ করার জন্য বলেছে। সাপোজ ধরো আমরা পড়েছিলাম না, 2^4, 2^6, 2^7, হ্যাঁ, 3^9, এই যে এগুলি পড়েছিলাম, এগুলিকে আমরা বলি ঘাত। মানে আমি 2^4 মানে 2 এর ঘাত 4। এখন এই যে রাশিটা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, এটাকে আমরা সূচকীয় আকারে কিভাবে প্রকাশ করব? দেখো, আমি এটাকে লিখতে পারি, তিনটা এ আছে, তো তিনটা এ আছে মানে কি, আমি এ ইন্টু এ লিখতে পারি না? আমরা জানি যখন নিদান সেম থাকে, দ্যাট মিনস এ এ এ যখন নিদান সেম থাকে, তখন যে পাওয়ারটা থাকে, ঘাতটা থাকে নিদানের, তখন এগুলি কি হয়ে যায়, যোগ হয়ে যায়। দ্যাট মিনস আমি এটাই বলতে চাইছি তোমাদেরকে, এখানে এ আছে আর এখানে 1 1 1, দ্যাট মিনস 1 + 1 + 1, এটাকে আমরা লিখতে পারি a⁻3। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আমরা, তো এটাকে আমি a⁻3 লিখতে পারি। আবার এটাকে সেম কিভাবে লিখতে পারবো, বি ইন্টু বি কে কিভাবে কত লিখবো? ভেরি গুড, বি স্কোয়ার। তাই তো, দ্যাট মিনস আমি এই যে রাশিটা আছে এটাকে ইন্টু বি স্কোয়ার লিখতে পারি। তো এ এ কিউব ইন্টু বি স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ কিউব বি স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, চলো এখন এটাকে পড়বো কিভাবে। আমরা লিখিত পেলেছি, এখন কিভাবে পড়বো? এখানে আমরা পড়া হয় এর ঘন বি এর বর্গ। বুঝতে পেরেছো? মানে এ কিউবকে আমরা পড়বো এ এর ঘন, আর যে বি স্কোয়ার আছে ওইটাকে আমরা পড়বো বি এর বর্গ। ঠিক আছে, আচ্ছা চলো, এখন বলেছি যে নিম্নলিখিত গুলিকে সূচকীয় আকারে প্রকাশ করার জন্য বলেছে। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল রাশি আকারে আমরা কিভাবে এগুলিকে ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্ম যেটাকে বলা হয়, এগুলিতে প্রকাশ করার জন্য বলেছে। তো প্রথমত দেওয়া আছে 6 × 6, এই যে দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে 6 × 6 × 6 × 6, 4টা 6 দেওয়া আছে। ঠিক আছে, তা আমি এটাকে কি লিখতে পারি? ভেরি গুড, 6^4, তাই না? দ্যাট মিনস আমি 6 মিনস 6 এর পাওয়ার 1 আছে, আমি ধরে নিয়েছি মনে মনে। ঠিক আছে, এটা 6 মিনস 6 এর পাওয়ার 1 আছে। তো আমি যখন 1 2 3টা 4টা গুণ করব, হ্যাঁ, তখন আমি এটাকে নিদান ধরে আমি 6^1 + 1 + 1 + 1, দ্যাট মিনস এটাকে আমরা লিখতে পারি 6^4। ঠিক আছে, আবার এটাকে আমরা কিভাবে লিখবো বলো তো দেখি? এটাও আমরা পড়েছিলাম, কত হবে? সঠিক বলেছো, দ্যাট মিনস এটাকে আমরা লিখতে পারি y²। আবার সেম ভাবে এটার ক্ষেত্রে কি হবে? 3 নাম্বারটার ক্ষেত্রে বি ইন্টু বি ইন্টু বি ইন্টু বি, আমরা কি লিখতে পারি এখান থেকে? ভেরি গুড, দ্যাট মিনস b⁴। ঠিক আছে, b⁴, দ্যাট মিনস বি এর ঘাত 4। বুঝতে পেরেছো? আবার এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকেও আমরা লিখতে পারি একইভাবে 5² ইন্টু 7³ ঠিক আছে, মানে 5² ইন্টু 7³ দ্যাট মিনস 5 বর্গ এবং 7 ঘন। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা এটা দেখছি, এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে 2 × 2
ইন্টু এ ইন্টু এ, এটাকে কিভাবে লিখবো? সেম একইভাবে এটাকে আমরা লিখতে পারি 2 স্কয়ার ইন্টু এ স্কয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এখন এটা দেখতে, একদম লাস্ট যে প্রশ্নটা দেওয়া আছে 6 নাম্বারটা দেখো। এখানে কি লিখতে দেখতে পাচ্ছি, এ ইন্টু এ ইন্টু এ ইন্টু সি ইন্টু সি ইন্টু সি ইন্টু সি ইন্টু ডি। হ্যাঁ, মানে সি 4টা আছে আর ডি আছে একটা আর এ আছে 3টা। তো একে আমরা কিভাবে লিখতে পারি? এ টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস 1, দ্যাট মিন্স এ কিউব। ঠিক আছে, আর সি কটা আছে? ভেরি গুড, 4টা আছে, দ্যাট মিন্স সি টু দি পাওয়ার 3। আর ইন্টু কি আছে? ডি। ঠিক আছে, তো এটাকে আমরা লিখতে পারি এ কিউব ইন্টু সি টু দি পাওয়ার 4 ইন্টু ডি। ঠিক আছে, দেখো এখন একটা প্রশ্ন সময় এসে গিয়েছে, প্রশ্নটা আমরা দেখব। কি বলেছে? এই যে মানটা দেখতে পাচ্ছ 7 ইন্টু 7 ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড, একে সূচকীয় আকারে কিভাবে লেখা যায় বলেছে। আমি তোমাদেরকে সময় দিয়ে দিচ্ছি, বলো এটা ছটফট করে বলে দাও, এটার উত্তরটা কি হবে। এই যে মানটা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, এটার সূচকীয় আকার কিভাবে লিখতে পারি আমরা? এই মানটাকে সূচকীয় আকার আমরা কিভাবে লিখবো? দেখো এটাকে আমরা লিখতে পারি, কত লিখতে পারি? 7 ইন্টু 7 ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড, দ্যাট মিনস এটাকে আমরা লিখতে পারি 7 স্কয়ার ইন্টু জেড কিউব। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি 7 স্কয়ার ইন্টু জেড কিউব। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এখন বলেছে একের ঘাত। একের ঘাতকে আমরা কত আকারে লিখতে পারি? দেখো আমি এ টু দি পাওয়ার ওয়ান, সরি একের ঘাত বলেছি, 1 এর ঘাত, তাহলে 1 টু দি পাওয়ার 3। এটাকে আমরা কত লিখতে পারি? 1 ইন্টু 1 ইন্টু 1 লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি স্যার। দ্যাট মিনস এটার মানও হয়ে যাবে 1। মানে একের ঘাত যত না তুমি যদি নিয়ে নাও না কেন, সবসময় এটা 1 আসবে। বুঝতে পেরেছো? আমি একের ঘাত 5 নিয়েছি, এটার ক্ষেত্রেও 1 আসবে। আমি একের ঘাত 8 নিয়েছি, এটার ক্ষেত্রেও 1 আসবে। আমি একের ঘাত যাই কিছু নিই না কেন, সবসময় আমরা 1 পাবো। তো তো এটাই বলেছে একের যে কোনো ঘাতের মান সবসময় আমরা বলতে পারি 1 হবে। ঠিক আছে, একের যে কোনো ঘাতের মান 1 হবে। এখন যদি তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে স্যার আমরা 1 টু দি পাওয়ার 0 যেটা আছে এটার মান কত হবে? সেম 1। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি লিখতে পারি একের যে কোনো ঘাত আমরা সবসময় পেয়ে যাব 1। এখন আরেকটি প্রশ্ন সময় এসেছে, প্রশ্নটি দেখবো আমরা কি বলেছে। বলেছে 1 টু দি পাওয়ার 56, এটার মানটা কত হবে? এটা বলো তো দেখি, 1 টু দি পাওয়ার 56 এর মান কত হবে? আমি তোমাদেরকে সময় দিয়ে দিচ্ছি, ছটফট করে বলে দাও। এটা কি 1 হবে, না -1 হবে, না 0 হবে, না উপরের কোনটি না হবে বলেছে? কত হবে? ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি সবাই সঠিক উত্তর দিয়েছো। 1 টু দি পাওয়ার 56 এটার মান। আমাদের সময় শেষ হয়ে গেল, দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন, কত হবে? অপশন এ। ঠিক আছে, এখন আমরা যদি -1 এর ঘাত নিয়ে নিই, তখন ওই ক্ষেত্রে কি রকম পাবো আমরা? -1 যদি নিয়ে নিই, দেখো ওই ক্ষেত্রে একটা তোমাদের ঘাতের যে মানটা আছে, এটা জোড় হলে আমরা মাইনাস যদি থাকে তাহলে আমরা পজিটিভ পজিটিভ পেয়ে যাব, দ্যাট মিন্স প্লাস পেয়ে যাব। আর ঘাতের যে মানটা থাকে ওইটা যদি আমরা বিজোড় সংখ্যা থাকে, তাহলে আমরা -1 এর যে মানটা, এটা আমরা কত পেয়ে যাব? -1 আকারে পেয়ে যাব।
এখন দেখো একটা ধরো -1^2, এটাকে আমরা কি লিখতে পারি? -1 ইন্টু -1 লিখতে পারি না? এই যে আমি দুটো আছে, আমি দুটাকে ভেঙে ভেঙে লিখেছি আর কি, -1 ইন্টু -1। তো এটার মানটা আমরা কি হবে? 1 হয়ে যাবে, কারণ আমরা জানি মাইনাস ইন্টু মাইনাস, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। প্লাস মাইনাসে কি হয়ে যায়? প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। মাইনাস প্লাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আবার প্লাসে প্লাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, এটা আমরা জানি। তো এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি? -1 ইন্টু -1, এখান থেকে আমরা পেয়ে যাব 1। ঠিক আছে, দেখো তো এখন যদি আমি কিউব নিয়ে নিই, তখন দেখো আমি কিউব নেওয়াতে তখন আমার -1কে আমি 3 বার গুণ করেছি, -1 ইন্টু -1 ইন্টু -1। তখন ওই ক্ষেত্রে আমরা কি পেয়ে যাব? 1 তো পাবো, কিন্তু সামনের যে চিহ্নটা, বুঝতে পেরেছো? সামনের যে চিহ্নটা থাকবে, এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? এটা সব সময় ডিপেন্ড করবে যে পাওয়ার কি আছে, আমাদের ঘাতটা কত দেওয়া আছে। বুঝতে পেরেছো? ঘাতটা কত দেওয়া আছে। তো এখানে আমি -1 পেয়ে গেছি। আবার যখন আমি -1^4 নিয়েছি, এই জায়গাতে আমরা কত পেয়ে যাব? 1 পেয়ে যাব। আবার -1^5 যখন নিয়েছি, আবার এই জায়গাতে আমরা কত পেয়ে যাব? -1 পেয়ে যাব। ঠিক আছে, তো সবসময় মনে রাখবে তোমরা, যখন আমরা জোড় সংখ্যক ঋণাত্মক চিহ্ন পাই, তখন এটা হয়ে যাবে ধনাত্মক। সাপোজ ধরো এই যে আমি এটা তো পেয়েছি, সাপোজ এটা ধরে নাও, এটা এই যে -1^2 আর -1^4, এই যে দুটো মান নিয়েছি আমি, এই দুটো মানের ক্ষেত্রে কি হচ্ছে? -1 এর যে পাওয়ারটা নিয়েছি, আমি কি নিয়েছি? জোড় সংখ্যা নিয়েছি। জোড় সংখ্যা বলতে কি বুঝি আমরা? যে সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাই তো? দ্যাট মিনস -1 এখানে যদি আমি অড ইভেন নাম্বার নিয়ে নিই, দ্যাট মিনস জোড় সংখ্যা নিয়ে নিই, তখন আমাদের রেজাল্টটা সবসময় পজিটিভ আসবে, দ্যাট মিনস +1 আসবে। আর +1 লেখার যে কথা, 1 লেখা সেম একই কথা। মনে মনে ধরে নিতে হবে তোমাদেরকে যে 1 লেখা, দ্যাট মিনস এটার আগে প্লাস চিহ্ন আছে। ঠিক আছে, আর বিজোড় সংখ্যক ঋণাত্মক চিহ্ন যদি থাকে, তাহলে এটা কি হয়ে যাবে? গুণ করার পর আমরা সব সময় ঋণাত্মক পেয়ে যাব। এখন -1 বিজোড় সংখ্যা যদি হয়ে যায়, তখন আমাদের উত্তরটা কি হয়ে যাবে? 1 আসবে, কিন্তু চিহ্নটা হয়ে যাবে -1, মাইনাস হয়ে যাবে, দ্যাট মিন -1। বুঝতে পেরেছো? তো এগুলো একটু মনে রাখবে। তো এখন আরেকটি প্রশ্নের সময় এসেছে, প্রশ্নটি দেখবো কি বলেছে। বলেছে -1^33, এর মানটা কত হবে? -1^33 এর মান কত হবে বলো তো দেখি। আমি সময় দিয়ে দিচ্ছি এখন তোমাদেরকে 30 সেকেন্ড। -1^33, এটার মানটা কত হবে? এটা কি 1 হবে, না -1 হবে, না 0 হবে, না উপরের কোনটি নয় হবে? কোনটা হবে? -1^33 এর মানটা চটপট করে বলে দাও। তোমাদের সময় শেষ হয়ে গেল। ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি সবাই সঠিক উত্তর দিয়েছো। দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা কি হয়ে যাবে? অপশন বি। ঠিক আছে, কিভাবে হয়েছে? এই যে আমি একটু আগে বলেছিলাম তোমাদেরকে যে ঘাতটা যদি জোড় সংখ্যা থাকে, তাহলে আমাদের চিহ্নটা পাবো, এটা আমরা কি পাবো? পজিটিভ পাবো। বুঝতে পেরেছো? দ্যাট মিন্স প্লাস চিহ্ন পাবো। আর যদি ঘাতটা যদি বিজোড় সংখ্যা থাকে, তাহলে আমরা কি চিহ্ন পাবো? বিজোড় সংখ্যা যদি হয়ে থাকে, তাহলে আমরা মাইনাস চিহ্ন পাবো, নেগেটিভ। বুঝতে পেরেছো? আর 1 এর ঘাত যাই হোক না কেন, আমরা জানি সবসময় 1 এ হবে। জাস্ট এই যে প্লাস প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্নের ব্যাপারটা, এটা জাস্ট ঘাতের উপর নির্ভর করবে। 1 তো হবে, 1 এর সামনে কি মাইনাস বসবে না প্লাস বসবে, এটা সবসময় নির্ভর করবে ঘাতের উপর। বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো।
চলো এখন বলেছে -1^5 এর মান কত, এটি ধনাত্মক না ঋণাত্মক? তাহলে -1^56 এর মান কত হবে? এই যে একটু আগে বলেছিলাম তোমাদেরকে, একদম সহজ, তাই না? একটু আমরা পড়েছিলাম না, -1^5 এর মান হয়ে যাবে কত হবে বলো তো দেখি, -1। ভেরি গুড। তো এটা কি হয়ে যাচ্ছে, ধনাত্মক হচ্ছে না ঋণাত্মক হচ্ছে? তো এটা সবসময় নির্ভর করবে কোথায়, এই যে ঘাতের উপর। জোড় সংখ্যক ঋণাত্মক চিহ্ন দ্যাট মিন্স ধনাত্মক, বিজোড় সংখ্যা ঋণাত্মক চিহ্ন দ্যাট মিন্স ঋণাত্মক। যেহেতু এখানে বিজোড় সংখ্যক ঋণাত্মক চিহ্ন আছে, এটা হয়ে যাচ্ছে কি হয়ে যাবে, এই যে দেখো না, আমি -1^5 কে আমরা লিখতে পারি -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1, ঠিক না? তো এক্ষেত্রে আমরা এই যে মাইনাস যে চিহ্নটা পাচ্ছি, কতবার পাচ্ছি, বিজোড় সংখ্যক বার। দ্যাট মিন্স আমাদের যে উত্তরটা পাবো, এটা তো 1 পাবো, 1 এর সামনে আমরা হয়ে যাবে এটা ঋণাত্মক চিহ্ন। বুঝতে পেরেছো? সো যেহেতু -1 বিজোড় সংখ্যা আছে, এটা -1 হয়ে যাবে, কারণ আমরা এটা জানি জোড় সংখ্যা হলে এখানে হয়ে যাবে পজিটিভ, আর বিজোড় সংখ্যা হলে এখানে হয়ে যাবে নেগেটিভ। ঠিক আছে? তো যেহেতু 5 একটি বিজোড় সংখ্যা, 5 একটি বিজোড় সংখ্যা, দ্যাট মিন্স অড নাম্বার, তাই এটা উত্তরটা কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর এখন বলেছি কি দেখো, এই যে -1^56, এটার ক্ষেত্রে কি হবে, বাহ ভেরি গুড, দ্যাট মিন্স এটার ক্ষেত্রে হয়ে যাবে পজিটিভ, দ্যাট পজিটিভ চিহ্ন হয়ে যাবে +1। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কি পেয়ে যাব, +1 পেয়ে যাব। ঠিক আছে, আমরা এক্ষেত্রে কি পেয়ে যাচ্ছি, +1 পেয়ে যাচ্ছি। কেন? এই যে আমি একটু আগে বলেছি, আমরা জোড় সংখ্যক ঋণাত্মক চিহ্ন হলে ধনাত্মক হবে, আর বিজোড় সংখ্যক ঋণাত্মক চিহ্ন হলে ঋণাত্মক হয়ে যাবে। বুঝতে পেরেছো? সো এটার মানটা হয়ে যাবে কি হয়ে যাবে, +1। ঠিক আছে, এটার মানটা হয়ে যাবে +1। এখন কি বলেছে দেখো, একটা প্রশ্ন এসেছে, বলেছে একটি কাগজকে 10 বার ভাঁজ করলে তার পুরুত্ব সম্বন্ধে তোমার কি অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতা কি হবে যদি প্রাথমিক পুরুত্বকে অক্ষর সংখ্যা ভি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এটা দেখবো, এখন 10 বার ভাঁজ করা হয়েছে, দেখো আমি সমাধান কিভাবে করছি। আমি কাগজের প্রাথমিক পুরুত্বকে আমি ভি ধরেছি, কেন? কারণ আমাদের প্রশ্ন বলেই দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ প্রাথমিক পুরুত্বকে অক্ষর সংখ্যা ভি দ্বারা প্রকাশ করা হয়েছে। দ্যাট মিন্স আমি কাগজের প্রাথমিক পুরুত্বকে আমরা ধরতে পারি বি। তো এখন কি বলেছে, প্রতিবার কাগজ ভাঁজ করলে এর পুরুত্ব দ্বিগুণ হয়ে যায়। স্বাভাবিক, যখন কাগজকে তুমি ভাঁজ করতে থাকবে, এর পুরুত্ব কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। প্রতিবারে ভাঁজ করাতে কি হয়, আমরা পড়েছিলাম যখন ভাঁজ করব তখন এর পুরুত্বটা একটু উপরে হয়ে যাবে না, দ্যাট মিন্স পুরুত্বটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো 3 বার ভাঁজ করলে আবার 3 গুণ হয়ে যাচ্ছে, মানে আবার 6 গুণ হয়ে যাবে। এই দিক থেকে 3, এখান থেকে একবার হলো, সাপোজ ধরো এটা একটা কাগজ, আমি কি করেছি, এটাকে 2 বার ভাঁজ করেছি, তো কিন্তু এটাকে যখন আমি এদিকে করাচ্ছি তখন পুরোটা মান কি হয়ে যাচ্ছে, এরকম আমি পুরো একটা পেয়ে গেছি, দ্যাট মিন্স দ্বিগুণ হয়ে যাচ্ছে, ওইটাই বলছে। তো আবার যখন ভাঁজ করবে আবার দ্বিগুণ হয়ে যাচ্ছে, এখানে তো অলরেডি দুটো ছিল, আবার ভাঁজ করাতে আবার 2 2 চলে আসছে। বুঝতে পেরেছো? দেখবে তোমরা কাগজ একটা নেবে, দেখবে এটাকে 2 ভাঁজ করবে, এর পুরুত্বটা কি হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। আবার যখন ভাঁজ করবে দেখবে এটা 4 গুণ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে স্যার এটা তো 3 গুণ হওয়ার কথা। একদম নয়, আমি প্রথমটার সাথে তুলনা করছি। বুঝতে পেরেছো? আমি প্রথমটার যে পুরুত্বটা ছিল ওইটার সাপেক্ষে আমি এটাকে 3 বার ভাঁজ করাতে কি হয়েছে ওইটাই বলছে। বুঝতে পেরেছো? দ্যাট মিন্স আমি বলতে পারি প্রতিবার কাগজ ভাঁজ করলে এর পুরুত্ব দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখন কি বলেছে, তারপরে এটিকে 10 বার ভাঁজ করার পর এর পুরুত্ব মূল পুরুত্বের 2^10 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তারপর এটিকে আমরা বলতে পারি প্রতিবার কি হচ্ছে 2^1, আবার দ্বিতীয়বার যখন ভাঁজ করবে 2^2, আবার তৃতীয়বার যখন ভাঁজ করবে 2^3, এই আকার আমরা সামনের দিকে এগিয়ে থাকবো। আর যখন 10 বার ভাঁজ করবে তখন সবসময় মনে রাখবে এটা আমরা পেয়ে যাবো 2^10, নট 10^2, 2^10।
ঠিক আছে, কারণ আমি 2 2 পাচ্ছি, 2 ইন্টু 2 ইন্টু 2 আকারে পাচ্ছি, নট 10 ইন্টু 10 ইন্টু 10 আকারে পাচ্ছি। দ্যাট মিনস এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 10। তো এটা কত হবে, প্রাথমিক কত হবে, দ্যাট মিনস একটা কাগজকে 10 বার ভাঁজ করা, এর পুরুত্ব 2 টু দি পাওয়ার 10 ইন্টু বি। বিটা কেন লিখেছি, কারণ আমাদের প্রাথমিক পুরুত্বটা, প্রাথমিক পুরুত্ব আমাকে দেওয়া আছে বি। তো তাহলে 10 বার ভাঁজ করাতে প্রাথমিক পুরুত্বের কত গুণ হয়েছে ওইটাই বলছে, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 10 ইন্টু বি। বুঝতে পেরেছো? দ্যাট মিনস একটি কাগজকে 10 বার ভাঁজ করার পর তার পুরুত্ব 2 টু দি পাওয়ার 10 ইন্টু বি হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি এটা বুঝতে পেরেছো। তো এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 10 ইন্টু ভি। এখন কি বলেছে দেখো, বলেছে নিম্নলিখিত রাশিগুলোকে মৌলিক মৌলিক গুণনীয়কের গুণফলের আকারে প্রকাশ করে এবং বলেছে মৌলিক গুণনীয়কগুলিকে তাদের সূচকীয় আকারে প্রকাশ করার জন্য বলেছে। ঠিক আছে, প্রাইম ফ্যাক্টর, যেগুলোকে আমরা মৌলিক মিন দেন প্রাইম ফ্যাক্টর। দেখো 648 এই সংখ্যাটাকে আমরা একটা ডিভিশন রুলের আকারে প্রকাশ করব। আমরা প্রথমত 2 দিয়ে দেখবো, এরপরে কত দিয়ে ভাগ যায় দেখবো, এগুলো আমরা পড়েছিলাম না, এই আকারে দেখবো আর কি। তো 2 দিয়ে ভাগ করা তো কত আছে বলো তো দেখি, 3 2 4। দেখো, তা এটাকে আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, যাচ্ছে, তাহলে কত পাচ্ছি 162। এরপর এটাকে আবার কত দিয়ে করব, 2 দিয়ে করছি, কত পাচ্ছি আমরা 81। ঠিক আছে, এরপর এটাকে 2 দিয়ে সরি 2 দিয়ে ভাগ যাবে একদম না, তাহলে আমরা কি করব 3 দিয়ে দেবো, যেহেতু 3 একটা প্রাইম ফ্যাক্টর, প্রাইম সংখ্যা, প্রাইম নাম্বার। দ্যাট মিনস আমরা 3 দিয়ে চেষ্টা করব এখন। তো 3 দিয়ে দেওয়াতে কত আছে 27। আবার কি করব, 27 কে 3 দিয়ে ডিভাইড করার পর আমরা পেয়ে যাব 9 পেয়ে যাব। এরপর আবার 9 কে আমরা 3 দিয়ে করার পর আমরা পেয়ে যাচ্ছি 3 ইনটু 3, এটা তোমরা জানো। দ্যাট মিনস আমি এখান থেকে কি পেয়েছি, আমি 648 কে আমি লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। দ্যাট মিনস আমি 2 বার 2 নিয়েছি, 3 বার পেয়েছি, যেহেতু আমি 2 3 বার পেয়েছি, আর 3 পেয়েছি আমি, 3 পেয়েছি আমি 4 বার। তো এটাকে আমি এই আকারে লিখতে পারি। দ্যাট মিনস এই সংখ্যাগুলি গুণ করার পর আমি এই সংখ্যাটা পাবো। আর এটাকে আমি কি আকারে লিখেছি, প্রাইম ফ্যাক্টর আকারে লিখতে পারছি, মানে মৌলিক সংখ্যার আকারে লিখতে পেরেছি। বুঝতে পেরেছো? তো আমাদেরকে প্রশ্নে বলেছিল এই আকারে লেখার জন্য, তাদের সূচকীয় আকারে প্রকাশ করার জন্য বলেছে। তো সূচকীয় আকার কি হবে, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 4। এখানে 3 কটা আছে, 4টা না, দ্যাট মিনস নিদেন তো 3, তো 4 লিখে ফেলেছি। আর এখানে 2 কটা আছে, 3টা, 2 তো নিদান লিখেছি, আর 2 টু দি পাওয়ার 3 লিখতে পেরেছি। ঠিক আছে, তো এখন আরেকটি প্রশ্ন সময় এসেছে, প্রশ্নটা আমরা ভালোভাবে দেখব। কি বলেছে, বলেছে 3825 সংখ্যাটিকে, দ্যাট মিনস 3825, এই সংখ্যাটিকে আর মৌলিক গুণনীয়কের সূচকীয় আকারে প্রকাশ করার জন্য বলেছে। তাহলে এই সংখ্যাটিকে আমরা মৌলিক গুণনীয় সূচকীয় আকারে প্রকাশ করলে কত হবে, আমি একটু সময় দিয়ে দিচ্ছি, কত হবে বলতো দেখি। এই যে 3825 এই সংখ্যাটিকে এর মৌলিক গুণনীয়কের সূচকীয় আকারে প্রকাশ করার জন্য বলেছে। প্রথমত দেখবে এগুলি যে আমরা একটু আগে দেখেছিলাম ডিভিজিবিলিটি রুল, বিভাজ্যতার মাধ্যমে। প্রথমত 2 দিয়ে দেখবে, প্রাইম ফ্যাক্টর বলছে, প্রাইম সংখ্যা দিয়ে দেখবে 2, এরপরে 3 দিয়ে দেখবে, এরপর 3 দিয়ে যদি না যায়, এরপর 4 তো নিতে পারবে না, যেহেতু আমাদেরকে বলেছে মৌলিক বলেছে। দ্যাট মিনস আমাদেরকে নিতে হবে 5 দিয়ে। ছটফট করে বলে দাও কত হবে। 3825 এই যে সংখ্যাটি আছে, এটাকে মৌলিক গুণনীয়কের সূচকীয় আকারে প্রকাশ করার জন্য বলেছে। 3825, তাহলে কি হবে, এটা কি 3 স্কয়ার ইন্টু 5 স্কয়ার হবে,
ইন্টু 17 হবে নাকি এটা বি অপশনটা হবে 3 কিউব ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 17 হবে, না এটা সি অপশনটা হবে 5 টু দি পাওয়ার 6 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 13, না ডি অপশনটা হবে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 7 টু দি পাওয়ার 4 ইন্টু 13। তাহলে তোমাদের সঠিক উত্তরটা কোনটা হবে বলে দাও। তোমার সময় শেষ হয়ে গেল। ভেরি গুড মাই ডিয়ার স্টুডেন্টস, আমি দেখতে পাচ্ছি অনেকে সঠিক উত্তর দিয়েছো। দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ। কিভাবে করবে আমি বলে দিচ্ছি, দেখো এটা 3825 কে প্রথমত আমরা দেখবো 2 দিয়ে ভাগ যাচ্ছে না, তো কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাচ্ছে কি যাবে না, হ্যাঁ এটা দেখার জন্য আমরা কি করব, যে লাস্টের যে ডিজিটটা আছে এটা জোড় সংখ্যা কিনা। তো যদি জোড় সংখ্যা হয় তাহলে 2 দিয়ে যাবে, যেহেতু এটা জোড় সংখ্যা না দেখবে সেটা 2 দিয়ে যাওয়ার সম্ভাবনা কম, মানে যাবে না। সম্ভাবনা মানে কি, মানে এটা যাচ্ছে না। দ্যাট মিন্স আমাদের ডি অপশনটা ক্যান্সেল হয়ে গেল। এরপর দেখবে 3225 কি 3 দিয়ে দেখবে, কোন সংখ্যাকে 3 দিয়ে ডিভাইড করা মানে কি, মানে যে সংখ্যাটির যে ডিজিট সাম আছে এটা 3 দিয়ে ডিভাইড যাচ্ছে কিনা। মানে 2 দেখো 3 প্লাস 8 প্লাস 2 প্লাস 5, এখান থেকে কি পেয়ে যাব আমরা, দেখো 10 আর এখানে 18 পেয়ে যাচ্ছি, টোটাল 18 পেয়ে যাচ্ছি আমরা। তো 18 কে আমরা 3 দিয়ে ডিভাইড যাচ্ছে, দ্যাট মিন্স এই সংখ্যাটা 3 দিয়ে ডিভাইড হবে। দ্যাট মিন্স আমাদের এটা ক্যান্সেল হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল। এখন আমাদের কাছে আছে এ দুটা, দ্যাট মিন্স এই সংখ্যাটাকে তুমি কি করবে, 3825 কে প্রথমত 3 দিয়ে দেখবে, এরপর 3 দিয়ে যাওয়ার পর অনেক সময় দেখবে একটু পরে দেখবে এটা 3 দিয়ে যাচ্ছে না, তখন 5 দিয়ে ডিভাইড করবে। তো 5 দিয়ে ডিভাইড করার পর শেষ পর্যন্ত আমরা একটা সংখ্যা পেয়ে যাব 17। তাহলে আমাদের সঠিক উত্তরটা শেষ পর্যন্ত আমরা কত পেয়ে যাব, 3 স্কয়ার ইন্টু 5 স্কয়ার ইন্টু 17 পেয়ে যাব। বুঝতে পেরেছ? দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ। এখন কি বলেছে দেখো, বলেছে নিম্নলিখিত রাশিগুলিকে মৌলিক গুণনীয়কের গুণফলের আকারে প্রকাশ করো এবং মৌলিক গুণনীয়কগুলিকে তাদের সূচকীয় আকারে প্রকাশ করার জন্য বলেছে। এখন 405 এই যে 405 আছে এটাকে আমরা কিভাবে লিখবো, সেম একইভাবে 3 দিয়ে আমরা দেখেছি, প্রথমে 2 দিয়ে দেখবো, 2 দিয়ে যাচ্ছে না, কারণ 4 প্লাস নিচে যে পিছনে যে সংখ্যাটা আছে 5 এটা 2 দিয়ে ডিভাইড যাবে না, ঠিক আছে। তো দ্যাট মিন্স এই সংখ্যাটা 2 দিয়ে যাচ্ছে না। আবার 3 দিয়ে যাচ্ছে কিনা এটা দেখার জন্য কি করতে হবে, দেখো 4 প্লাস 0 প্লাস 5, মানে দ্যাট মিন্স আমি সংখ্যাটার যে ডিজিট আছে ডিজিটের সামগুলি আমি দেখতে পাচ্ছি এটা 3 দিয়ে বিভাজ্য কিনা। তো এখান থেকে আমি কত পেয়ে যাব, 9 পেয়ে যাব। তো 9 কে আমি 3 দিয়ে ডিভাইড করতে পারি, দ্যাট মিন্স ডিভাইড যাচ্ছে। তো দ্যাট মিন্স এটাকে তোমরা 3 দিয়ে ভাগ করবে। সেম এটা করার পর 135 পেয়েছি, এরপর আবার 3 দিয়ে করার পর আমরা কত পেয়েছি, 45। এরপর 45 কে আবার আমরা কি করেছি, 3 দিয়ে ডিভাইড করেছি, এখান থেকে আমরা পেয়ে গিয়েছি 15। এবার 15 কে আবার 3 দিয়ে ডিভাইড করার পর আমরা পেয়ে যাব 5। দ্যাট মিন্স আমাদের যে প্রাইম ফ্যাক্টর গুলি হবে এগুলি হবে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5। ঠিক আছে, বুঝতে পেরেছো? দ্যাট মিন্স এগুলিকে আমরা এভাবে লিখতে পারি। তো এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 5। ঠিক আছে, চলো একটু সামনের দিকে এগিয়ে যাই। এটা আমরা পড়েছিলাম, হ্যাঁ এটার মাধ্যমে আমরা পড়েছিলাম এক রাজা 3 কন্যা ছিল এবং তিনি তাদের চমৎকার উপহার দিতে চেয়েছিলেন। এগুলি নিয়ে আমরা কতদিন পড়েছিলাম আমাদের আগের ক্লাসে। তো দেখো এখান থেকে আমি দেখো এখান থেকে দেখি, দেখো 3 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 7 কে আমরা লিখতে পারি না, কি লিখতে পারি, 3 ইন্টু 3 ইন্টু মানে 3 কে আমি 7 বার গুণ করছি, 3 টু দি পাওয়ার 7 লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। এরপর এটাকে আমি কি করতে পারি, পুরাটাকে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 3। আবার এটাকে আমরা লিখতে পারি 81 ইন্টু 27, আর এটার মানটা আমি কত পেয়ে যাব, 2187। মানে আমি যে সূচকীয় আকার আছে 3 টু দি 7 এর মান কত যদি বলে, তখন আমি বের করব এটা 2187। বুঝতে পেরেছো? এই মানটা আমরা পেয়ে গিয়েছি আর কি। সেম এটাকে আমি কতভাবে লিখতে পারি, দেখো আমি 3 টু দি পাওয়ার 7 কে কতবারে গুণ করে আমি এটা সেম মানটা তো সেম পাবো, কিন্তু আমি কত রকম ভাবে আমি এটাকে লিখতে পারি। 3 টু দি পাওয়ার 7 কে দেখো আমি এটাকে লিখতে পারি 3 স্কয়ার 3 টু দি পাওয়ার 5। এটার সেম একই কথা, আমরা 2887 পাবো।
তো এটাই বলেছে একই সংখ্যার উৎপাদকগুলিকে আমরা যেভাবে দলবদ্ধ করি না কেন মোট গুণফলের কোনো পরিবর্তন হবে না। 3^7 এর মান সবসময় সেম থাকবে, কোনো সময় পরিবর্তন হবে না। তুমি দলবদ্ধ যেভাবে করো না কেন, তুমি এখানে যদি 3^4 নাও, 3 × 3 3 নাও, এখানে নিয়েছি আমরা 3^3² * 3^5, অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3² * 3 এটা 3² তে লিখেছি, এখানে আবার 3 আর যাবে 1 2 3 3^6 * 3। হ্যাঁ, প্রতিবার আমরা কি পেয়ে যাচ্ছি, মানে সেম মানটা পাবো। দ্যাট মিন্স মোট গুণফলের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তো এখন একটা প্রশ্ন এসেছে, প্রশ্নটি দেখবো আমরা। কি বলেছে দেখো, 2^7 কে কিভাবে প্রকাশ করা যায়। এই যে 2^7 আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2^7 কে কিভাবে প্রকাশ করা যায় বলো তো দেখি, কিভাবে প্রকাশ করতে পারবো আমরা এটাকে। আমি সময় দিয়ে দিয়েছি, ছটফট করে বলে দাও। 2^7 2^7 কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এটাকে কি আমরা 2^3 * 2^2 লিখতে পারবো, না 2³ * 2^4, না 2³ * 2, না 2³ * 25, 2^5, কোনটা হবে? আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছো। দ্যাট মিন্স তোমাদের সময় শেষ হয়ে গেল। ভেরি গুড মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, 2^7 কে আমি কিভাবে এইভাবে এরকম লিখতে পেরেছি দেখো, আমি এখানে দেখো এটা ঠিক হচ্ছে কিনা। এটার ক্ষেত্রে যেহেতু নিদান 2, দ্যাট মিন্স 2 লিখতে পারি, আর নিদানের উপরে যে ঘাতটা আছে এটা আমরা যোগ করব, ঘাতগুলি 3 + 2, দ্যাট মিন্স 2^5। তো আমাকে বলেছে 2^7, দ্যাট মিন্স এটা হবে না। আবার এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কি পেয়ে যাব, 2^3 + 1, দ্যাট মিন্স 2^4, এটাও হচ্ছে না। আবার এটার ক্ষেত্রে দেখো, এটাকে আমরা লিখতে পারি 2^3 + 2^3 + 5, দ্যাট মিন্স 2^8, এটাও হচ্ছে না। কিন্তু এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা যেহেতু 2^3 আর আছে এদিকে 4 আছে, দ্যাট মিন্স এটাকে আমরা লিখতে পারি 2^3 + 4, দ্যাট মিন্স 7 পেয়ে যাচ্ছি। দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, তবে নিচের মানগুলি নির্ণয় করার জন্য বলেছে। এই যে নিচে 2^9 এবং আরেকটা দিয়েছে 5^7, কিভাবে করবে, একদম সহজ। এগুলিকে আমরা 2 × 2 × 2 × আকারে লিখতে পারি। এরপর তোমার সুবিধার জন্য তুমি যেভাবে দলবদ্ধ করতে পারো, কিন্তু রেজাল্ট তো সেমই আসবে, গুণফলের মানটা তো সেমই আসবে। তো তুমি সাপোজ ধরো 2^4 নিয়েছো, প্রথমবার দলবদ্ধ করেছো 2^4, আর পরের মান নিয়েছো 2^5। তো 2^4 এর মান কত হবে, 16 হবে। 2^5 এর মান 32 হয়ে যাবে। তো এগুলো একটু মনে রাখবে, দেখবে 2^1 মান হয়ে যাবে 2, 2^2 এর মান হয়ে যাবে 4, 2^3 মান হয়ে যাবে 8, 2^4 এর মান হয়ে যাবে 16, 2^5 এর মান হয়ে যাবে 32, এবং 2^6 এর মান হয়ে যাবে 64, আর 2^7 এর মান হয়ে যাবে 128। তো এগুলি এতটুকু পর্যন্ত কয়েকটা মনে রাখবে। তো এখান থেকে আমরা পেয়ে যাব 512 পেয়ে যাব। ঠিক আছে, দ্যাট মিন্স 2^9 এর মান হয়ে যাবে 512, 512। এখন 5^7 এর মান কত হবে, এটার মানও সেম একইভাবে দলবদ্ধ করে তোমরা বের করতে পারো। এটাকে আমি কি করেছি, 5 কে আমি 7 বার গুণ করেছি। তো আমি দলবদ্ধ করেছি, একবার নিয়েছি 5^4, আর একবার নিয়েছি আমি 5^3। তো এখান থেকে আমরা 5^4 এর মান কত হবে, 625, আর 5³ এর মান হয়ে যাবে 125। তো এটার থেকে গুণ করার পর আমরা একটা মান পেয়ে যাব, যেটা 78,125। এটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে পারো, 5^1 এর মান 5 হয়ে যাবে, 5² এর মান হয়ে যাবে 25, 5³ এর মান হয়ে যাবে 125, 5^4 এর মান বের করবে, 5^6 এর মান বের করে, এইভাবে বের করার পর আমরা মানগুলি পেয়ে যাব। ঠিক আছে, তো আরেকটি প্রশ্নের সময় এসে গিয়েছে, প্রশ্নটি দেখবো কি বলেছে। বলেছে 3^4 এর মান নির্ণয় করার জন্য বলেছে। 3^4, তাহলে এখানে নিম্নলিখিত অপশনগুলির মধ্যে কোনটা সঠিক হবে বলতো দেখি।
আমি সময় দিয়ে দিচ্ছি 3 টু দি পাওয়ার 4, এটার মানটা কত হবে? এটা কি 79 হবে, না 80 হবে, না 82 হবে, না 81 হবে? 3 টু দি পাওয়ার 4, চটপট করে বলে দাও, তোমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। 3 টু দি পাওয়ার 4 এর মান কত হবে? তোমাদের সময় শেষ হয়ে গেল। দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি। দেখো, আমরা 3 টু দি পাওয়ার 3 এর সাথে আমি একবার নিয়েছি 3 আছে, 3 কে 1 দিয়ে গুণ করেছি একবার, 3 টু দি পাওয়ার 1। 3 টু দি পাওয়ার 2 মিন্স আমি এটাকে লিখতে পারি 3 ইন্টু 3, এখান থেকে আমরা পেয়ে যাব 9। আবার 3 কে যখন আমি 3 বার নিচ্ছি, এখানে আমরা পেয়ে যাব 27। আবার এটাকে যখন আমরা 4 বার নেব, তখন এক্ষেত্রে আমরা 27 কে 3 দিয়ে গুণ করার পর আমরা পেয়ে যাব 81। দ্যাট মিন্স এই যে মানটা পেয়েছি 3 টু দি পাওয়ার 4, এটার মান হয়ে যাবে 81। ঠিক আছে, দ্যাট মিন্স 3 টু দি পাওয়ার 4 এর মান হয়ে যাবে 81। আমরা কি লিখতে পারি? দেখো, আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 7। কিভাবে লিখতে পারি? আমি যে একটাকে বলেছি, নিদানটা সেম থাকবে আর ঘাতগুলি যোগ করে দেব। ঠিক আছে, তো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 5 কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 9। আবার 5 টু দি পাওয়ার 3 কে আমরা লিখতে পারি 5 টু দি 3 ইন্টু 5 টু দি 4 ইকুয়াল টু আমরা লিখতে 5 টু দি 7। কিভাবে লিখেছি? যে দেখো, আমি নিদানটা সেম লিখেছি আর ঘাতটাকে আমি অ্যাড করে দিয়েছি। দ্যাট মিন্স এটা 3 টু দি পাওয়ার 7 পেয়ে যাবো, 4 প্লাস 3 7 পেয়ে যাচ্ছি। সেম একইভাবে এখান থেকেও আমরা কি পেয়ে যাচ্ছি? 2 টু দি পাওয়ার 4 প্লাস 5, এখান থেকেও আমরা পেয়ে যাচ্ছি 2 টু দি পাওয়ার 9। ঠিক আছে, একইভাবে পরেরটার ক্ষেত্র 5 টু দি পাওয়ার 3 প্লাস 4, এখান থেকেও আমরা পেয়ে যাবো 5 টু দি পাওয়ার 7। বুঝতে পেরেছো? এই যে আমি যেটা বলেছিলাম এইটাই। সো এগুলিকে আমরা লিখতে পারি, আমরা এটিকে সাধারণীকরণ করতে পারি। দ্যাট মিন্স n টু দি পাওয়ার a ইন্টু n টু দি পাওয়ার b থাকলে আমরা এটা হয়ে যাবে n টু দি পাওয়ার a প্লাস b, যেখানে a b হলো একটা গণনা সংখ্যা, কাউন্ট সংখ্যা, গণনা করার জন্য যে সংখ্যাগুলি থাকে। ঠিক আছে, এরকম যদি থাকে এটা সবসময় মনে রাখবে, আমরা n টু দি পাওয়ার a ইন্টু n টু দি পাওয়ার b কে লিখতে পারি n টু দি পাওয়ার a প্লাস b। ঠিক আছে, বুঝতে পেরেছো? দ্যাট মিন্স যখন একই নিদানযুক্ত সূচকগুলিকে গুণ করা হয়, তখন তাদের ঘাতগুলি যোগ করা হয়। ঠিক আছে, যখন একই নিদানযুক্ত সূচকগুলিকে গুণ করা হয়, তখন তাদের ঘাতগুলি যোগ করা হয়। এখন দেখো, 4 টু দি পাওয়ার 6 কে আমরা নিচে দুটি উপায়ে নির্ণয় করতে পারি। দেখো দেখো 4 টু দি পাওয়ার 6, এটাকে আমি দেখো আমি কত রকম ভাবে আমি সাজাচ্ছি। দেখো, আমি প্রথমত 3টা নিয়েছি, পরও 3টা নিয়েছি। দ্যাট মিন্স 4 টু দি পাওয়ার 3 ইন্টু 4 টু দি পাওয়ার 3। তুমি এটাকে আমি 64 পেয়েছি, তুমি ইচ্ছা করলে এটাকে আরো অন্যভাবে সাজাতে পারবে। 64 ইন্টু 64, দ্যাট মিন্স 4096। ঠিক আছে, তো দ্যাট মিন্স এটাকে আমরা কি লিখতে পারি? 4 টু দি পাওয়ার 3 হলো 4 টু দি পাওয়ার 3 ইন্টু 4 টু দি পাওয়ার 3 হলো 4 টু দি পাওয়ার 3 এর বর্গ। অর্থাৎ এটাকে আমি কি করেছি? এটাকে আমি 4 টু দি পাওয়ার 3 হোল স্কয়ার নিচ্ছি। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটুকু রাখছি, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই পড়বে, ভালোভাবে পড়াশোনা করবে। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে।